গুড মর্নিং আমার প্রিয় সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তার সঙ্গে সুপ্রিয় দর্শক মন্ডলী, তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে স্বাগত জানাই। ক্লাস 11-এর যে বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাসে তোমাদের চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন আগেই পড়ানো হয়ে গেছে, সেগুলো ইউটিউবে ভিডিও রয়েছে, তোমরা আগেই দেখে নেবে সেগুলো। আজকের আলোচনার বিষয় হলো বৈষ্ণব সাহিত্যের বৈষ্ণব পদাবলী, এবং সেই বৈষ্ণব পদাবলীর যদি আমরা বিষয় দেখি, সে বিষয়ে দেখব কিন্তু রাধাকৃষ্ণের প্রেম লীলা। রাধাকৃষ্ণের প্রেম লীলাকে সেখানে বিভিন্ন পর্যায়ে দেখব। রূপানুরাগ, পূর্বরাগ, অভিসার, মিলন, বিরহ, এই বিভিন্ন পর্যায়ে বিভক্ত হয়ে প্রেম লীলা কিভাবে পরিপূর্ণতা পেয়েছে সেটাই আমরা দেখব এই বৈষ্ণব পদাবলীতে। বৈষ্ণব পদাবলীতে বিশেষ করে প্রাক চৈতন্য যুগের চণ্ডীদাস এবং তার সঙ্গে বিদ্যাপতি, আর চৈতন্যোত্তর যুগে জ্ঞানদাস এবং গোবিন্দ দাস, চারজন পদকর্তার যদি আমরা পদকে ঠিকঠাক করে দেখি, তাহলে বৈষ্ণব সাহিত্য সম্পর্কে তোমাদের বেশিরভাগ কোশ্চেন কিন্তু হয়ে যায়। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক বৈষ্ণব পদাবলীর ক্লাস। বৈষ্ণব পদাবলীর আলোচনায় প্রথমে আমরা জেনে নেব এই যে বৈষ্ণব শব্দটার অর্থ কি। বৈষ্ণব শব্দের অর্থ বলতে বিষ্ণু সম্বন্ধীয় বোঝায়। এরপরে দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যে যে বিষয়টা, সে বিষয়টা হলো রাধাকৃষ্ণের লীলা। রাধাকৃষ্ণের প্রেম লীলাকেই কিন্তু এখানে বিশেষ করে বর্ণিত করা হয়েছে। এই যে রাধার আমরা উল্লেখ পাচ্ছি, এই রাধা কিন্তু পুরাণে কোনো জায়গায় উল্লেখ ছিল না। কৃষ্ণের উল্লেখ ছিল কিন্তু রাধার উল্লেখ ছিল না। প্রাচীন পুরাণে কোনো রাধার উল্লেখ ছিল না। গাথা সপ্তশতীতে আনুমানিক খ্রিস্টীয় 7ম শতকের আগে রচিত অপভ্রংশ ও প্রাকৃত ভাষায় একটি রাধা কৃষ্ণের লীলা বিষয়ক পদ পাওয়া যায়। এটা ভাষায় হবে। দ্বাদশ শতাব্দীতে রচিত হয়েছিল জয়দেবের গীত গোবিন্দ। জয়দেবের গীত গোবিন্দ থেকে বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয়েছিল। বৈষ্ণব পদাবলীর ধারা কোথার থেকে শুরু হয়েছিল এই স্লাইডে তোমরা দেখতে পেলে। বৈষ্ণব পদাবলীর যেসব জনপ্রিয় পদকর্তারা রয়েছেন তাদেরকে আমরা কয়েকটা পর্যায়ে ভাগ করে নিচ্ছি। তার মধ্যে হলো প্রাক চৈতন্য, অর্থাৎ চৈতন্যদেবের জন্ম হয়নি ঠিক সেই সময়। দেখো আমরা পাচ্ছি চণ্ডীদাসকে, তিনি বীরভূম জেলার নান্নুরে জন্মগ্রহণ করেছিলেন। চণ্ডীদাস বিরহের কবি নামে পরিচিত, অর্থাৎ বিরহ পর্যায়ে বিভিন্ন পদ রচনায় তিনি জনপ্রিয়তা লাভ করেছেন। চণ্ডীদাস মূলত বিরহের কবি। অর্থাৎ দেখো বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের প্রেম লীলাকে পূর্বরাগ, অনুরাগ, অভিসার, মিলন, বিরহ, মাথুর, এইরকম বিভিন্ন পর্যায়ে ভাগ করে পরিবেশিত হয়েছে। চণ্ডীদাস মূলত বিরহ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। কবি সাধক চণ্ডীদাস পদাবলীতে সহজ সুরে ভাবগম্ভীর কথা শুনিয়েছেন। তার সুর একেবারে সহজ, ভাষা সহজ, আর তার সঙ্গে কিন্তু ভাব গভীরতা তার পদে লক্ষ্য করা যায়। যেমন দেখো একটা উদাহরণ, কৃষ্ণকে তিনি চোখে দেখেননি, কেবলমাত্র কানের ভিতর দিয়ে মর্মে সে নাম প্রবেশ করতেই তার প্রাণ আকুল হয়ে ওঠে। অর্থাৎ এখানে কার কথা বলা হয়েছে? রাধিকার কথা বলা হয়েছে। সজল নয়নে বলে ওঠেন তিনি, সই কেবা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মর্মে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। শুধুমাত্র কৃষ্ণের নাম রাধিকা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে তার কানের ভিতরে যখনই সেই কৃষ্ণ নাম গেছে, তখনই তার প্রাণ যে আকুল হয়ে উঠেছে। দেখো একেবারে সহজ সরল ভাষায় কত সুন্দরভাবে তুলে ধরলেন চণ্ডীদাস। এটাই হলো চণ্ডীদাসের বিশেষত্ব। এরপরে দেখো প্রাক চৈতন্য যুগের আর একজন বিখ্যাত পদকর্তা পাচ্ছি, যার নাম হলো বিদ্যাপতি, এবং তার জন্মস্থানটা একবার দেখে নাও। বিহারের দ্বারভাঙ্গা জেলার মিথিলার বিস্ফি গ্রামে তার জন্ম, এবং তিনি মৈথিলি কোকিল নামে পরিচিত। কোকিল যেমন সুমিষ্ট সুরে গান গায়, ঠিক সেই রকম পদকর্তা তার পদরচনার মাধ্যমে সুমিষ্ট সুরে আমাদেরকে ভাসিয়ে দিয়েছিলেন। তার জন্য তার নাম হলো মৈথিলি কোকিল। আক্ষেপ অনুরাগ পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিদ্যাপতি। আক্ষেপ অনুরাগ অর্থাৎ রাধিকাকে কৃষ্ণ যখন ছেড়ে চলে গিয়েছিল, তখন রাধিকার যে আক্ষেপ, সেই আক্ষেপের পদ রচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। বিদ্যাপতি আনুমানিক ৫ম শতাব্দীর মাঝামাঝি বিহারে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের বাংলার অধিবাসী নন। আনুমানিক ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিদ্যাপতির তিরোধান ঘটে, এটাও আমরা জানতে পারি। বিদ্যাপতি রাজা শিব সিংহের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। জন্মসূত্রে তিনি শৈব ছিলেন, অর্থাৎ তার উপাস্য দেবতা ছিল শিব। বিদ্যাপতির নামাঙ্কিত প্রথম রচনা হলো কীর্তিলতা, অর্থাৎ কীর্তিলতা রচনার মাধ্যমে বিদ্যাপতি তার যে কবি সত্তা, সেই কবি সত্তা প্রকাশ করেছিলেন। দেখো কীর্তিলতা হলো অবহট্ট ভাষায় রচিত একটি ঐতিহাসিক কাব্য। অবহট্ট ভাষায় লেখা, এটা কিন্তু বাংলা ভাষায় নয়, অবহট্ট ভাষায় লেখা। বিদ্যাপতির ভূপরিক্রমা ও কীর্তি পতাকা, এই দুটো দেখো অপ্রকাশিত গ্রন্থ, প্রকাশিত হয়নি। বিদ্যাপতির রচিত লৌকিক এবং ঐতিহাসিক কাহিনী গ্রন্থ হলো পুরুষ পরীক্ষা। যে পয়েন্টগুলো ধরে আলোচনা করা হচ্ছে, প্রতিটি পয়েন্ট তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন হিসাবে থাকতে পারে, তাই
একেবারে লাইন ধরে আলোচনাটা দেখে যাও, এটাই তোমাদের একেবারে বিএ অনার্স পর্যন্ত কাজে লাগবে। দেখো, বিদ্যাপতি রচিত সংস্কৃত পত্রদলিল, অর্থাৎ সংস্কৃতে অনেকগুলি পত্র নিয়ে তার যে লেখা, সে লেখা হলো লিখনাবলী। বিদ্যাপতির অন্যান্য কাব্যের মধ্যে রয়েছে দেখো গঙ্গা বাক্যাবলী, দুর্গা ভক্তি তরঙ্গিনী। বিদ্যাপতি রচিত যে বৈষ্ণব পদ, সেই বৈষ্ণব পদ স্বয়ং চৈতন্যদেব খুব মনোযোগ সহকারে দেখতেন। রবীন্দ্রনাথ ঠাকুর ব্রজবুলি ভাষায় রচনা করেছিলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিদ্যাপতির পদ পড়লেন, তার ভাষা মাধুর্যে তিনি এতটাই মুগ্ধ হলেন, তিনিই লিখে ফেললেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। বিদ্যাপতিকে আমরা অভিনব জয়দেব নামে চিনি, অর্থাৎ সংস্কৃত ভাষার কবি জয়দেব রাধাকৃষ্ণের প্রেমলীলাকে যেভাবে উপস্থাপন করেছেন, ঠিক তারই পদানুসরণ করেছেন কিন্তু বিদ্যাপতি, তাই তাকে অভিনব জয়দেব বলা হয়। বিদ্যাপতির পদগুলিকে বাংলায় অনুবাদ করেন কবিরঞ্জন। অবহট্ট ব্রজবুলি ভাষায় লেখা, সেগুলোকে বাংলায় অনুবাদ করেছিলেন কবিরঞ্জন, এবং কবিরঞ্জনকে আমরা তার জন্য বলছি ছোট বিদ্যাপতি। ব্রজবুলি হলো একটি কৃত্রিম এবং মিশ্র ভাষা, কারণ দেখো এখানে ব্রজবুলি ভাষার মধ্যে কি কি রয়েছে, বাংলা, মৈথিলি এবং অবহট্ট ভাষার মিশ্রণ রয়েছে। উমাপতি ওঝার গীতিনাট্য পারিজাত হরণে ব্রজবুলি ভাষার প্রথম প্রকাশ লক্ষ্য করা যায়। অর্থাৎ ব্রজবুলি ভাষাটা কি, সেটা দেখা গিয়েছিল উমাপতি ওঝা নামে একজন লেখকের গীতিনাট্য পারিজাত হরণে। ব্রজবুলি ভাষার শ্রেষ্ঠ কবি যদি হন, তাহলে তিনি হলেন বিদ্যাপতি। বিদ্যাপতি মৈথিলি কোকিল অভিনব জয়দেব উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই হচ্ছে বিদ্যাপতি সম্পর্কে একেবারে যাবতীয় তথ্য। সেই তথ্যগুলোকেই তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, যাতে তোমাদের সমস্ত শর্ট কোশ্চেন কভার হয়। এরপরে দেখো, বিদ্যাপতির যে কাব্য রচনা, সে কাব্য রচনার একটা দৃষ্টান্ত আমরা দেখে নিই। কৃষ্ণের প্রেম আস্বাদন করে রাধার মন তৃপ্ত হতে চায় না, নিত্য নবনব রূপে কৃষ্ণের রূপ নিরীক্ষণ করে তিনি অভিভূত হতে চান এবং চির অতৃপ্তির সমুদ্রে নিমজ্জিত থাকতে চান। অর্থাৎ রাধা কৃষ্ণের প্রেম আস্বাদন করছেন, কিন্তু কোনো কিছুতেই তিনি তৃপ্তি পাচ্ছেন না এবং তিনি তৃপ্তি চাচ্ছেনও না। তিনি সব সময় অতৃপ্তির সমুদ্রে নিমজ্জিত থাকতেই চাইছেন। জনমী অবধিহাম রূপ নিহারুলু, নয়ন্না তিরপিত ভেলো, সই মধুর বোল শ্রবণী শুনল, শ্রুতিপথে পরশ না গেল। অর্থাৎ জন্মের থেকে তিনি রূপ দেখছেন, কিন্তু তার যে চোখের মুগ্ধতা, সেই মুগ্ধতা এখনো পর্যন্ত নেই। রূপের প্রতি যে অতৃপ্তি, সেই অতৃপ্তি তার থেকেই গেছে। অর্থাৎ কৃষ্ণের রূপ বারবার দেখেও তিনি তৃপ্তি পাচ্ছেন না, আরো তিনি দেখতে চাইছেন। সই মধুর বোল শুনহি শুনল, শ্রুতিপথে পরশ না গেল। অর্থাৎ কৃষ্ণের মধুর কথা শুনেছেন, কিন্তু কানের মধ্য দিয়ে যেন মনে হচ্ছে যেন সে শুনেননি, অর্থাৎ শুনেও একটা না শোনা এবং পেয়েও অতৃপ্তির যে ভাব রাধার মধ্যে, সেটা লক্ষ্য করছি আমরা এই পদে। ব্রজবুলি আর ব্রজভাষা অনেকে মনে করেন যে এক, এই দুটো ভাষা সম্পূর্ণ আলাদা। ব্রজভাষা মথুরার ভাষা। ত্রয়োদশ থেকে সপ্তদশ শতক পর্যন্ত ব্রজবুলি ভাষা চর্চিত হয়েছিল, অর্থাৎ 4 শতাব্দী প্রায় ব্রজবুলি ভাষা চর্চা হয়েছিল। কোথায় কোথায় চর্চা হয়েছিল একবার দেখে নাও। বাংলায়, মিথিলায়, উড়িষ্যায়, আসামে। বৈষ্ণব পদাবলী হয়ে উঠেছে বৈষ্ণব তত্ত্বের রসভাষা, অর্থাৎ বৈষ্ণবরা জীবনের সারসার অনুভব করছেন বৈষ্ণব পদাবলীর মধ্য দিয়ে। দেখো, চৈতন্য পরবর্তী বৈষ্ণব কবিদের প্রভাবিত করেছে উজ্জ্বল নীলমণি ও ভক্তি রসামৃত বলে দুটি গ্রন্থ। এরপরে দেখো, আমরা চলে এসেছি চৈতন্য পরবর্তী যুগে। চৈতন্যদেবের পরবর্তী সময়ে দুজন বিখ্যাত পদকর্তা পাচ্ছি, বৈষ্ণব পদকর্তা। প্রথম জন হলেন গোবিন্দ দাস। তার জন্ম দেখে নাও 1537 খ্রিস্টাব্দে বর্ধমানের শ্রীখণ্ড গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি গৌরচন্দ্রিকা, গৌরাঙ্গ বিষয়ক, রূপানুরাগ, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। বল্লভ দাস গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করলেন, অর্থাৎ বিদ্যাপতির যে রচনা কৌশল, সেই রচনা কৌশল গোবিন্দ দাসের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায়। বল্লভ দাস এটা দেখে গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যায় ভূষিত করলেন। গোবিন্দ দাসের একটি রচনা হলো, দেখো, দান বাক্যাবলী। শর্ট কোশ্চেন হতে পারে। গোবিন্দ দাস রচিত নাটকটি হলো সঙ্গীত মাধব, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপরে আমরা দেখো দৃষ্টান্ত দেখে নেব। গোবিন্দ দাস রচিত অভিসার পর্যায়ের যে পদ, সেই পদ নিয়ে একটা দৃষ্টান্ত দেখবো। দেখো, মন্দির বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। মন্দিরের বাহিরে রয়েছে কঠিন কপাট, কারণ সেখানে চলতে গেলেই কর্দমাক্ত পথ। পঙ্কিল বাট মানে হচ্ছে পথ। তহিয়তি দূরতর বাদর দোল, তার সঙ্গে সঙ্গে প্রবল ভাবে বর্ষণ হচ্ছে। বাড়ি কি বারোই নীল নিয়ে চল।
তোমার নীল আঁচল কি ওই প্রবল বর্ষণ ধারা প্রতিহত করতে পারবে? অর্থাৎ রাধা কৃষ্ণের সঙ্গে দেখা করতে বেরিয়েছে, পথে যে নানা রকম বাধা তার কাছে উপস্থিত হয়েছে, সেই কথাই কিন্তু এই পদে তুলে ধরা হয়েছে। এটা হলো গোবিন্দ দাসের অভিসার পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ পদ। চৈতন্য পরবর্তী যুগের আরেকজন শ্রেষ্ঠ পদকর্তা আমরা পাচ্ছি জ্ঞানদাস। দেখো, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয়। গোবিন্দ দাসকে যেমন বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়, ঠিক সেই রকম চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন জ্ঞানদাস। কারণ জ্ঞানদাসের রচনাতে চণ্ডীদাসেরই কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাব। জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন বর্ধমান জেলার কাদড়া গ্রামে। অনুরাগ ও আক্ষেপানুরাগ পদ রচনায় শ্রেষ্ঠ কবি জ্ঞানদাস। দৃষ্টান্ত হিসাবে দেখে নাও, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। অর্থাৎ কৃষ্ণের রূপ দেখার পর রাধিকা আর তাকে ছাড়া থাকতে পারেন না, তার জন্য তার চোখ দিকে জল ঝরে পড়ে, তার চিন্তাতে মন সবসময় বিভোর থাকে। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, অর্থাৎ কৃষ্ণের স্পর্শ পাওয়ার জন্য প্রতিটা অঙ্গ রাধিকার অস্থির হয়ে ওঠে। সেই কথাই দেখো সুন্দরভাবে তুলে ধরেছে। অর্থাৎ বৈষ্ণব পদগুলো দেখো রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কত সুন্দর করে উপস্থাপন করেছেন। জ্ঞানদাস রচিত পদগুলি লিরিক ধর্মী, অর্থাৎ এগুলো অধিকাংশই কিন্তু গীত আকারে গাওয়া হয়। এরপরে দেখো পদকল্পতরু বলে একটা সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ। খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ বিভিন্ন বৈষ্ণব পদকর্তা যেসব পদ রচনা করেছেন সেই পদগুলোকে সংকলিত করে একটা সংকলন গ্রন্থ তৈরি হয়েছিল। সেই সংকলন গ্রন্থটা হলো পদকল্পতরু। বলরাম দাসকে আমরা পাচ্ছি দেখো চৈতন্যোত্তর পদাবলিকার। কৃষ্ণনগরের দৌগাছিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং বাৎসল্য পর্যায়ের, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে জন্মলীলা থেকে আরম্ভ করে তার বাৎসল্য পর্যায়ে কেটেছে, সেই পর্যায়ে তিনি শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন। দাঁড়াইয়া নন্দের আগে গোপাল কান্দে অনুরাগে বুক বাহিয়া পড়ে ধারা। অর্থাৎ দেখো, এখানে নন্দের পুত্র গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণ, সে কাঁদছে ছোটবেলায় কোনো একটা কারণে, হয়তো সেই দৃশ্যকে তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন বাৎসল্য পর্যায়ের এই পদে। বলরাম দাস ছিলেন নিত্যানন্দের শ্রেষ্ঠ শিষ্য। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ভক্তি রত্নাকর অনুসারে বলরাম দাসের উপাধি হচ্ছে কবিপতি। ভক্তি রত্নাকর গ্রন্থে বলরাম দাসকে কবিপতি বলে উল্লেখ করা হয়েছে। বলরাম দাস রামচন্দ্র ও গোবিন্দ দাস কবিরাজের বংশজাত ছিলেন। তাহলে বুঝতেই পারছো, জন্মগত কারণেই তিনি কবি সত্তা পেয়েছেন। তাই বলরাম দাস দেখো কি কি উপাধি নিয়েছিল: কবিপতি, সঙ্গীতকারক, সঙ্গীত প্রধান ইত্যাদি নামে পরিচিত ছিল। বৈষ্ণব পদাবলী আলোচনার একেবারে শেষে চলে এসেছি আমরা। দেখো, খ্রিস্টীয় 7ম শতক থেকে মুসলিম কবিরা, হিন্দু কবিরাই যে বৈষ্ণব পদাবলী লিখেছিলেন তা নয়। দেখো, খ্রিস্টীয় 7ম শতক থেকে মুসলিম কবিরাও কিন্তু গৌরচন্দ্রিকা, রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ রচনায় উৎসাহী হয়ে ওঠেন। চৈতন্য সমসাময়িককালে অন্যান্য দুজন বৈষ্ণব পদকার হলেন। দেখো, চৈতন্য প্রাক চৈতন্য যুগে আমরা দুজনকে পেয়েছি, চৈতন্য পরবর্তীকালে দুজনকে পেয়েছি, কিন্তু চৈতন্য সমসাময়িক যুগে খুবই গুরুত্বপূর্ণ এই পয়েন্টটি। দেখো, মুরারি গুপ্ত ও নরহরি সরকার ছিলেন চৈতন্য সমসাময়িক দুজন পদকর্তা। সুফি সাধকেরা তাদের রচনায় জীবাত্মা ও পরমাত্মার কথা প্রসঙ্গে রাধাকৃষ্ণের কথা এনেছেন। অর্থাৎ দেখো, সুফি সাধকরাও রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, সেই কৃষ্ণের প্রেমলীলাটাকে, রাধাকৃষ্ণের প্রেমলীলাকে বলছেন জীবাত্মার সঙ্গে পরমাত্মার জন্য একটা মিলনের চেষ্টা। কয়েকজন বাঙালি মুসলমান বৈষ্ণব পদকর্তা হলেন। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট: সৈয়দ আলাওল, লালন ফকির, সৈয়দ মর্তুজে প্রমুখ। এই ছিল বৈষ্ণব পদাবলীর পুঙ্খানুপুঙ্খ একেবারে পয়েন্ট ভিত্তিক আলোচনা। এরপরে আমরা চলে যাব এমসিকিউ প্রশ্নোত্তর পর্বের আলোচনা। এই পয়েন্টগুলো থেকেই দেখো এমসিকিউ গুলোকে তোলা হয়েছে। তোমরা যদি ক্লাসটা ঠিকঠাক করে দেখেছো তাহলে দেখো প্রতিটা এমসিকিউ তোমরা নিজেরাই পারবে। এরপর দেখে নেব আমরা বৈষ্ণব পদাবলীর যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, সেই কয়েকটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন: বৈষ্ণব অর্থে বোঝায় বিষ্ণু সম্বন্ধীয়, নারায়ণ সম্বন্ধীয়, কৃষ্ণ সম্বন্ধীয়, বৈষ্ণব সম্বন্ধীয়। উত্তর হবে বিষ্ণু সম্বন্ধীয়। পরের প্রশ্ন দেখো, বৈষ্ণব পদাবলীতে আসলে যা বর্ণিত হয়েছে তা হলো হরিপ্রিয়া লীলা, বিষ্ণুপ্রিয়া লীলা, রাধাকৃষ্ণ লীলা, কৃষ্ণ সখী লীলা। উত্তর হবে রাধাকৃষ্ণ লীলা। পরের কোশ্চেন দেখো, আমাদের চণ্ডীদাস সহজ ভাষা সহজ ভাবের কবি। বক্তা হলেন বিহারীলাল চক্রবর্তী, ক্ষেত্রগুপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, আশুতোষ ভট্টাচার্য। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, এটা তোমাদের একটা স্যাম্পল কোশ্চেন, মানে আসার সম্ভাবনা খুবই বেশি। চণ্ডীদাস মূলত কিসের কবি? মিলন, শান্ত, উল্লাস, বিরহ। উত্তর হবে বিরহ। পরের কোশ্চেন দেখো, চৈতন্যোত্তর যুগের একজন বৈষ্ণব পদাবলীকারের নাম হলো গোবিন্দ ঘোষ, শিবানন্দ দাস, যদুনন্দন, জ্ঞানদাস। উত্তর হবে জ্ঞানদাস।
চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় গোবিন্দ ঘোষকে, বিদ্যাপতিকে, বলরাম দাসকে, জ্ঞানদাসকে। উত্তর হবে জ্ঞানদাসকে। পরের কোশ্চেন দেখো, জ্ঞানদাস জন্মগ্রহণ করেন পঞ্চদশ শতাব্দীতে, ষোড়শ শতাব্দীতে, চতুর্দশ শতাব্দীতে, সপ্তদশ শতাব্দীতে। উত্তর হবে ষোড়শ শতাব্দীতে। বিদ্যাপতির ব্রজবুলি ভাষার প্রয়োগ নিজের কাব্যে করেছিলেন কোন আধুনিক কবি? রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্ত, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ। উত্তর হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাপতি রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় কয়টি পদ রচনা করেছিলেন? 700, 800, 200, 300। বিদ্যাপতি পদ রচনা করেছিলেন প্রায় 800। তাহলে একবার ভাবো, 800 পদ, চারটিখানি কথা নয়। পরের কোশ্চেন দেখো, অভিনব জয়দেব নামে পরিচিত চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস। উত্তর হবে বিদ্যাপতি। পরের কোশ্চেন দেখো, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি আখ্যা দিয়েছিলেন জ্ঞানদাস, বল্লভ দাস, রমেশচন্দ্র দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হলো বল্লভ দাস। বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয় চণ্ডীদাসকে, জ্ঞানদাসকে, গোবিন্দ দাসকে, কবিরঞ্জনকে। উত্তর হলো গোবিন্দ দাসকে। কি কহবরে সখী আনন্দ ওর, চিরদিনে মাধব মন্দিরে মোর। পদটির রচয়িতা হলো গোবিন্দ দাস, জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি। পরের কোশ্চেন দেখো, সুবৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থ হলো পদকল্পতরু, সঙ্গীত মাধব, অষ্টকালীয় লীলা, সঙ্গীতকারক। উত্তর হলো পদকল্পতরু। গোবিন্দ দাস রচিত একটি নাটক হলো পদকল্পতরু, কর্ণামৃত, গঙ্গা বাক্যবাদী, সঙ্গীত মাধব। উত্তর হলো সঙ্গীত মাধব। এই প্রতিটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। যদি আলোচনাটা দেখেছো তাহলে দেখো এই প্রশ্নগুলো খুবই সোজা লাগবে। বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলরাম দাস কৃতিত্ব দেখিয়েছেন যে পর্যায়ের পদ রচনায়, তা হলো বাৎসল্য। খ্রিস্টীয় সপ্তম শতক থেকে মুসলিম কবিরা যে বিষয়ক পদ রচনায় উৎসাহী হয়ে উঠেছিলেন তা হলো গৌরচন্দ্রিকা এবং রাধাকৃষ্ণ লীলা বিষয়ক, গৌরাঙ্গ বিষয়ক পদ, বাৎসল্যের পদ, মাথুর পর্যায়ের পদ। উত্তর হবে গৌরচন্দ্রিকা ও রাধাকৃষ্ণ লীলা বিষয়ক পদ। জীবাত্মা ও পরমাত্মা কথা প্রসঙ্গে রাধাকৃষ্ণের কথা এনেছেন বৈষ্ণব পদকর্তারা, সুফি সাধকরা, আধুনিক কবিরা, শাক্ত কবিরা। উত্তর হলো সুফি সাধকরা। ড্যাশ অনুসারে বলরাম দাসের উপাধি কবিপতি? ভক্তি রসসিন্ধু, ভক্তি রসামৃত, ভক্তি সাগর, ভক্তি রত্নাকর। উত্তর হবে ভক্তি রত্নাকর। বলরাম দাস ড্যাশ পদের শ্রেষ্ঠ পদকর্তা? বিরহের, বাৎসল্যের, অভিসারের, মাথুরের। উত্তর হলো বাৎসল্যের। পরের শূন্যস্থান পূরণ। বিদ্যাপতির ব্রজবুলি ভাষায় রচিত পদগুলি বাংলা অনুবাদ করেন কবিরঞ্জন, ছোট বিদ্যাপতি, অভিনব বিদ্যাপতি, স্থানীয় বিদ্যাপতি। উত্তর হবে ছোট বিদ্যাপতি। কবিরঞ্জনকে ড্যাশ বলা হতো? দ্বিতীয় বিদ্যাপতি, ছোট বিদ্যাপতি, অভিনব বিদ্যাপতি, স্থানীয় বিদ্যাপতি। ছোট বিদ্যাপতি। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়েছে জ্ঞানদাসকে, বলরাম দাসকে, চণ্ডীদাসকে, গোবিন্দ দাসকে। অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। পূর্বরাগ পর্যায়ে আত্মহারা রাধা চিত্র, বাসকসজ্জা পর্যায়ে মিলন উৎসুক্য, হাহাকার বেদনা, ভাব সম্মিলন পর্যায়ে রাধার মনে দুঃখের স্মৃতি, মান পর্যায়ে অভিমানী রাধা। সঠিক উত্তর হবে গ অপশন। 1, 2 এবং 3 হলো সঠিক, 4 নম্বর অপশন ভুল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা হয়। চণ্ডীদাসের পদ বহুদিন পরে বধূয়া এলে। বিদ্যাপতির পদ হাতক দর্পণ মাথক ফুল। গোবিন্দ দাসের পদ মন্দির বাহির কঠিন কপাট। জ্ঞানদাসের পদ রূপ লাগি আখি ছুড়ে, অর্থাৎ খ অপশন। নেক্সট কোশ্চেন দেখো, চৈতন্যোত্তর পদাবলীকারেরা হলেন চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস। বিকল্প সমূহ বলছে দেখো, গ অপশন ঠিক। 2, 3 এবং 4 হলো সঠিক এবং 1 হলো ভুল। এটি হলো সঠিক উত্তর। একবার মিলিয়ে দেখে নেবে ভালো করে। বিদ্যাপতি যে সকল পর্যায়ের পদ রচনায় অনবদ্য ছিলেন? পূর্বরাগ, অনুরাগ, আক্ষেপ অনুরাগ, রূপানুরাগ। 2 নম্বরে বাৎসল্য, গৌরচন্দ্রিকা, বিরহ। 3 নম্বরে বয়ঃসন্ধি, অভিসার, মিলন, মাথুর। 4 নম্বরে মাথুর, ভাব সম্মিলন। দেখো এখানে ক অপশন, অর্থাৎ 3, 4 সঠিক, 1, 2 ভুল। পরের তথ্যভিত্তিক প্রশ্ন দেখো, জয়দেবের গীত গোবিন্দ থেকে বৈষ্ণব পদাবলীর সূত্রপাত, এটা জানি ঠিক আছে। চণ্ডীদাসকে অভিনব জয়দেব বলা হয় না, এটা ভুল আছে। বিদ্যাপতি মৈথিলী কোকিল নামে প্রসিদ্ধ, এটা ঠিক আছে। এটা ঠিক। জ্ঞানদাসকে দ্বিতীয় বিদ্যাপতি নামে অভিহিত করেন বল্লভ দাস, এটা ভুল, অর্থাৎ সঠিক উত্তর হলো গ। পরের কোশ্চেন দেখো, বিদ্যাপতি মৈথিলী কোকিল, চণ্ডীদাস বিরহের কবি, গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি, বলরাম দাস কবিপতি, অর্থাৎ অপশন গ। এই ছিল তোমাদের বৈষ্ণব পদাবলীর একটা সামগ্রিক আলোচনা। এই আলোচনা যদি ঠিকঠাক করে দেখেছো তাহলে তোমাদের আর বৈষ্ণব পদাবলী থেকে যা প্রশ্নই আসুক তোমরা তা সহজেই উত্তর করতে পারবে।
এই ছিল বৈষ্ণব সাহিত্যের বৈষ্ণব পদাবলীর একটা সম্পূর্ণ আলোচনা এবং পয়েন্ট ভিত্তিক আলোচনা। যে আলোচনায় তোমরা যদি একবার ঠিকঠাক করে পয়েন্টগুলো দেখেছো তাহলে এমসিকিউ যেভাবেই আসুক তোমরা তার অনায়াসেই কিন্তু উত্তর করতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাও, কারণ যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। গুড বাই, তোমাদের দিন শুভ হোক।